হয়। সো ৭৫ থেকে যদি আমি দেশটাকে পট পরিবর্তনের ধারাবাহিকতা দেখি, তাহলে যৌথভাবে একটা স্বৈরাচার পতন কিন্তু ১৯৯০ সালে, ঠিক ১৫ বছর পরে। সেখানে আজকে যেমন ছাত্র জনতা ছিল, ১৯৯০-এর আন্দোলনও কিন্তু ছাত্র জনতা ছিল, বাট ব্যানারটা ছিল সকল প্রকার রাজনৈতিক দল। ক্ষমতায় ছিল সেনাবাহিনীর একটা দল। সেই সময় মাঠে ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল, যে কারণে সেটা কিন্তু ছাত্র জনতার আন্দোলন হয় নাই, ওইটা রাজনৈতিক ব্যানারের আন্দোলন হয়েছে। তার মানে কি, আমরা ৭৫-এর পরে ৯০ সালে আসলাম কিন্তু একটা স্বৈরশাসকের পতন ঘটানোর জন্য। সেই ৯০ সালে আমাদের কিন্তু দুইটা নামের একটা নাম মনে আছে, সেটা হলো নূর হোসেন। গুলিস্তানের জিপিও ময়দানে তার পিঠে লেখা গণতন্ত্র মুক্তি পায়। এই নূর হোসেন ছাড়া কিন্তু ৯০-এ আমাদের ডক্টর মিলন, ওনার নামটা আমরা খুব কম সংখ্যক মানুষ চর্চার মাধ্যমে মনে রাখি, কিন্তু আমাদের একটাই সংকেত, সেটা হলো নূর হোসেন। ৯০ থেকে ২০০৫-এ যখনই আমরা চলে আসি, বিএনপি সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারকে না মেনে ইলেকশন দেওয়ার প্রস্তুতি নিতে চাইলো এবং তত্ত্বাবধায়ক সরকারকে একটা সিস্টেমে নিয়ে এসে ভোট করাপশন করতে চাইলো, আওয়ামী লীগ কিন্তু সেটা মেনে নেয়নি। যে কারণে ২০০৫ সালে কিন্তু আমাদের ঠিক শেষের দিকে কিন্তু আর্মি এবং ইন্টারিম গভর্নমেন্ট মিলায় কিন্তু ২ বছর এটাকে কন্টিনিউ করে, তারপরেই কিন্তু তারা ইলেকশনে গেছে। তার মানে ৭৫ থেকে ৯০, ১৫ বছর, ৯০ থেকে ২০০৫, এখানেও কিন্তু ১৫ বছর একটা টার্ন নিয়েছে। এরপরে তুমি যখন ৮ সালে চলে যাবা, ৮ সাল থেকে এই ২০২৪-এর শেষ এবং ২৫, এখানেও কিন্তু ১৫ বছর একটা তুমি টার্ম পাচ্ছ। তার মানে আমরা বাংলাদেশের জনগণ ১৫ বছরের ওজন বহন করতে পারি। ১৫ বছর পর পর কিন্তু আমরা বিদ্রোহের আগুনে চলে যাই। তুমি একটা সরকার যখন বৃহৎ উন্নয়নে চলে যাবে, তুমি চিন্তা করো তোমার আগে গ্রামে কি হতো। আগে গ্রামে তোমার বাসায় যদি রান্না হতো, তো মোটামুটি আশেপাশে ১০-২০ পরিবার কিন্তু জানতে পারতো যে তোমার বাসায় কি রান্না হচ্ছে। এখন কি হচ্ছে, এখন আমেরিকাতে কি হচ্ছে, ইসরায়েলে কি হচ্ছে, তুমি বাংলাদেশে বসে শুনতে পাচ্ছ, বিকজ টেকনোলজি হাইলি ডেভেলপ। সো এই টেকনোলজি ডেভেলপের কারণে আমাদের এখন প্রবাসী ইনকাম কিন্তু আগের থেকে অনেক বেশি। আমাদের কিন্তু এখন করদাতার সংখ্যা বেশি। তুমি যদি জমি রেজিস্ট্রি করতে যাও, তাহলে দেখবা যে তোমাকে কিন্তু ইনকাম ট্যাক্সের পেপার দিতে হচ্ছে, বা সব কিছু মিলায় কিন্তু এখন আমাদের অর্থনৈতিক অবস্থা, ইন্ডাস্ট্রিয়াল, এক্সপোর্ট, ইম্পোর্ট সব কিছু মিলে অনেক উপরে, যে কারণে আমাদের ভ্যাট, ট্যাক্স, আমাদের সরকারের আর্নিংটা অনেক বেশি। যে কারণে আমাদের সরকারের যখন আর্নিং হচ্ছে, যখন এক্সপোর্ট হচ্ছে, তখন কিন্তু আমরা বৈদেশিক ঋণ নিতেও কিন্তু আমাদের বাধা থাকতেছে না। ঋণ নিয়ে তুমি কিন্তু সবই করতে পারো। প্রশ্ন উঠতে পারে যে সরকার যে প্রজেক্টগুলো করলো, সেই প্রজেক্টগুলো কতটুকু সাস্টেনেবল, এই প্রজেক্টগুলো নীতিগতভাবে সরকার ঠিক জনগণের জন্য নিয়েছে কিনা, এবং এই প্রজেক্ট থেকে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা, সেটার সুস্পষ্ট কোনো প্রমাণ আছে কিনা, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। মেগা প্রজেক্টগুলো যদি না নিত, আজকে এই সরকার যে সুফলটা নিচ্ছে, যে 9 দিনের ছুটিতে ঈদ যাত্রীতে কোনো ভোগান্তি নেই, সত্য কথা ভোগান্তি থাকার কথা না। কারণ আমি আমার বাড়ি মেহেরপুরে আসতে আমি যমুনা রোডের চিন্তা করি, আমি মানিকগঞ্জ দিয়ে পাটুরিয়া ঘাটের চিন্তা করি, আমি পদ্মা সেতু দিয়ে আমি চলে আসার চিন্তা করি। তার মানে আমার হাতে 3টা অপশন খোলা আছে। আগে কিন্তু আমার হাতে 3টা অপশন ছিল না। আমরা আগে কিন্তু পাটুরিয়া দিয়ে আসার চিন্তা করতাম, পরবর্তীতে যখন যমুনা সেতুটা হলো তখন আমাদের 2য় অপশন খুলল। এখন পদ্মা সেতু হওয়াতে আমাদের 3টা অপশন খুলে গেছে, আর প্রত্যেকটা রাস্তা ওয়াইড হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। একটা সরকার যখন দীর্ঘ সময় ক্ষমতায় থাকে, তার এই উদ্যোগগুলো না নিলে একটা জায়গায় অবস্থান থাকে থাকবে। আগামীতে যে সরকারগুলো আসবে, তারা এই ধরনের বড় বড় উদ্যোগ নেবে। উদ্যোগের পিছনে কতটুকু চুরি আছে, কতটুকু পাচার আছে, এইগুলোকে খুঁজে দেখার। তো আওয়ামী লীগ সরকার 16 বছরে আপনার বিচার